একজন মানুষ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদে ছিলেন, মহাপরিদর্শক আইজিপি। সারা দেশের পুলিশ তার আদেশ মানত, ক্ষমতাবান, প্রভাবশালী। আজ তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও নির্যাতনের মামলা, সম্পদ জব্দ, দেশে বিদেশে কোটি কোটি টাকার সম্পত্তি। আরেকজন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক ছিলেন। তার টিএফআই সেলে মানুষকে নিয়ে যাওয়া হতো, অনেকে আর ফিরে আসেননি। সেই মানুষটা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায়, গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে। এবং তৃতীয় ঘটনাটা সবচেয়ে অবাক করার। একজন র্যাব অফিসার ওমরা করতে যাওয়ার অনুমতি নিলেন, সৌদি আরবে গেলেন এবং আর ফিরলেন না, পালিয়ে গেলেন। বাংলাদেশ সরকার তাকে খুঁজছে, পাচ্ছে না। যিনি একসময় আতঙ্ক ছিলেন, আজ তিনি নিজেই পলাতক। আজকের গল্পটা সেই মানুষগুলোর যারা একসময় বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান ছিলেন। আজ তারা কোথায়, কী করুণ অবস্থা তাদের, জানতে শেষ পর্যন্ত থাকুন। এই গল্পটা শুধু বিচারের গল্প নয়, এটা সেই মায়েদের গল্প যারা বছরের পর বছর অপেক্ষা করেছেন। এটা সেই পরিবারগুলোর গল্প যাদের স্বজন একদিন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এটা বাংলাদেশের সেই সত্যের গল্প যে ক্ষমতার দম্ভে যারা মানুষকে গুম করেছে, আজ তারা নিজেরাই বিচারের মুখে। বেনজির আহমেদ, সাবেক আইজিপি থেকে পলাতক আসামি। অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। বেনজির আহমেদ বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক, র্যাবের সাবেক মহাপরিচালকও ছিলেন। একসময় তার কথাই চলত বাংলাদেশের সমগ্র পুলিশ বাহিনী। তার নাম উচ্চারণ করলেই অনেক মানুষ শিহরিত হতেন। 2024 সালের 5 আগস্টের পর তার বিরুদ্ধে একের পর এক তথ্য বের হতে লাগল। দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করল। বের হলো চাঞ্চল্যকর তথ্য। বেনজির আহমেদ ও তার পরিবারের নামে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ, কানাডায় বাড়ি, দেশে একাধিক বাড়ি ও প্লট, ব্যাংকে কোটি কোটি টাকা। একজন সরকারি চাকুরিজীবীর এত সম্পদ কোথা থেকে এলো? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গুম ও নির্যাতনের মামলা হলো। শেখ হাসিনা সহ মোট 17 জনের বিরুদ্ধে এই মামলায় বেনজির আহমেদের নামও আছে। 2025 সালের ডিসেম্বরে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিলেন। কিন্তু বেনজির আহমেদ কোথায়, দেশে আছেন কিনা এখনও নিশ্চিত নয়। কিছুদিন আগে দুবাই ধরা পড়লেই আবার হাওয়া হয়ে যায়। জিয়াউল আহসান হাজারো নিরপরাধ মানুষকে গুম করার কারিগর। টিএফআই, টাস্কফোর্স ফর ইন্টেলিজেন্স, এই নামটা বাংলাদেশের অনেক পরিবারের সবচেয়ে বড় আতঙ্কের নাম। এই সেলে মানুষকে নিয়ে যাওয়া হতো, কেউ ফিরে আসতেন, কেউ আর ফিরতেন না। এই সেলের দায়িত্বে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। 2009 থেকে 2016 সাল পর্যন্ত র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে এবং অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ট্রাইব্যুনালে প্রসিকিউশন বলছে, এই সময় বলপূর্বক গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের একাধিক ঘটনায় তার প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল। তার নির্দেশে এবং অনুমোদনে এসব অপরাধ সংঘটিত হতো। 2025 সালের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র্যাব সংশ্লিষ্ট গুম নির্যাতন মামলায় মোট 17 জন আসামি। এদের মধ্যে আছেন ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সরওয়ার, কামরুল হাসান, মাহবুব আলম, KM আজাদ সহ অনেকে। এই মানুষগুলো বছরের পর বছর ধরে বাংলাদেশের সাধারণ মানুষকে ভয় দেখিয়েছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে। আজ তারা নিজেরাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায়। একটু ভাবুন, যে সেলে মানুষকে নিয়ে গুম করা হতো, সেই সেলের কর্তারা এখন নিজেরাই বিচারের মুখে। এটাই ইতিহাসের চাকা, এটাই বাংলাদেশের নতুন বাস্তবতা। হাসিনার মাফিয়া ডিবি হারুন। হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি লাপাত্তা। বিভিন্ন সূত্র অনুযায়ী তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে গিয়ে সেখানকার বাংলাদেশি কমিউনিটির সহায়তায় গোপনে অবস্থান করছেন বলে খবর পাওয়া গেছে। দেশে ফেরত না এসে সরকারি নির্দেশ অমান্য করায় এবং নানা অভিযোগে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে। তার কুকর্মের তালিকা আছে ভাতের হোটেল নামে পরিচিত কুখ্যাত নির্যাতন কক্ষে বিরোধী মতের মানুষদের আটকে জোরপূর্বক জবানবন্দি আদায় এবং নারায়ণগঞ্জের এসপি থাকাকালে চাঁদা না পেয়ে শিল্পপতি পরিবারের সদস্যদের ধরে নিয়ে যাওয়ার মতো ঘটনা, যা দেশজুড়ে আলোড়ন তুলেছিল। আরও অনেক নির্যাতন করেছে হাজারো নিরপরাধ মানুষকে। সব মিলে একসময় প্রভাবশালী এই পুলিশ কর্মকর্তা এখন দেশ ছাড়া পলাতক। একাধিক মামলার আসামি, ক্ষমতার অপব্যবহারের কারণে এখন তার করুণ অবস্থা। এখানে একটু থামি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো কারো বিচার হচ্ছে, কারো কারো সম্পত্তি জব্দ হচ্ছে, কিন্তু কিছু অফিসার সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে পালিয়েছেন। একজন গেছেন ওমরা করতে, সৌদি আরবে পৌঁছে আর ফেরেননি। একজন গেছেন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে, আর ফেরেননি। একজন 6 দিনে ছুটিতে গিয়েছিলেন, কর্মস্থলে আর ফিরে আসেননি। এই মানুষগুলোর বিচারের ভয়ে পালানোর কৌশলটা রীতিমতো অবাক করার। ওমরা হতে গেলেন, ফিরলেন না। 7 অফিসারের পলায়নের অবিশ্বাস্য গল্প। 2024 সালের 5 আগস্টের পর বাংলাদেশে সরকার পরিবর্তন হলো। অনেক পুলিশ ও র্যাব অফিসার বুঝলেন এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে। কেউ কেউ সরাসরি পালিয়ে গেলেন, কিন্তু কেউ কেউ বেছে নিলেন অদ্ভুত সব কৌশল। র্যাব 14 এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা 2025 সালের এপ্রিলে মাত্র 6 দিনে ছুটি নিলেন। ছুটি শেষ হলো, কিন্তু কর্মস্থলে আর ফিরলেন না। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হলো। তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হলো। 2026 সালের জুলাইয়ে তাকে বরখাস্ত করা হলো। র্যাব 8 এর অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান মনির 2024 সালের 13 নভেম্বর থেকে কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত, ফোন বন্ধ। ডাকযোগে চিকিৎসার ছুটির আবেদন পাঠিয়েছিলেন, কিন্তু সেটা গ্রহণযোগ্য হয়নি। 2026 সালের জুলাই বরখাস্ত। এবার সবচেয়ে অবাক করার ঘটনা, একজন পুলিশ কর্মকর্তা ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার অনুমতি নিলেন। সরকারি অনুমতি নিয়ে গেলেন এবং সৌদি আরব থেকে আর ফিরে আসেননি। আরেকজন গেলেন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে, ফিরলেন না। আরেকজন গেলেন নিজ বাড়িতে, আর কর্মস্থলে যোগ দেননি। মোট কতজন পালিয়েছেন? সরকারি হিসাবে 5 আগস্টের পর থেকে পলাতক কর্মকর্তার সংখ্যা দিন দিন বাড়ছে। এই অফিসারগুলো একসময় মানুষকে গুম করেছে, নির্যাতন করেছে, ভয় দেখিয়েছে, খুন করেছে। আজ তারা নিজেরাই ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। আল্লাহর বিচার থেকে কেউ পালাতে পারে না, একদিন কাঠগড়াতেই দাঁড়াতে হবেই। এইগুলো থেকে কি বর্তমান ক্ষমতাশীলরা শিক্ষা নিবে না? এতক্ষণ বললাম যারা গুম করেছে তাদের কথা, এবার বলতে চাই যাদের গুম করা হয়েছে তাদের পরিবারের কথা। ফেনীর একজন মা গলায় ছেলের ছবি ঝুলিয়ে মানবাধিকার কমিশনের সভায় এসেছেন। তার ছেলে যুবদল নেতা মাহবুবুর রহমান একদিন বাড়ি থেকে বের হয়েছিলেন, আর ফেরেননি। এই মা সেদিন বললেন, মৃত্যুর আগে ছেলের গুমের সাথে জড়িতদের বিচার দেখে যেতে চাই। এই একটা কথাই পুরো বাংলাদেশের হাজারো পরিবারের কথা বলে দেয়। বাংলাদেশে গুমের শিকার পরিবারের সংখ্যা কত জানেন? আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে গত 1.5 দশকে বাংলাদেশে কমপক্ষে 1000-এরও বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। এদের বেশিরভাগ পরিবার এখনও জানে না তাদের স্বজন কোথায় আছেন, বেঁচে আছেন কিনা। আর যাদের কারণে এই গুম হয়েছে তাদের বিচার কবে শেষ হবে আজও জানা নেই। প্রিয় দর্শক, আপনাদের কাছে 2টি প্রশ্ন, কমেন্টে উত্তর দিন। প্রশ্ন 1, যেসব র্যাব পুলিশের কর্মকর্তারা ওমরা হতে গিয়ে ছুটিতে গিয়ে পালিয়েছেন, সরকার কি এদের ফিরে আনতে পারবে? কমেন্টে লিখুন হ্যাঁ বা না। প্রশ্ন 2, গুমের শিকার যে পরিবারগুলো বছরের পর বছর ধরে বিচারের অপেক্ষায় আছেন, আপনি কি মনে করেন তারা জীবদ্দশায় বিচার পাবেন? আপনার একটা কমেন্ট হাজারো মানুষকে সত্য জানাতে সাহায্য করবে। এবং পরের ভিডিওতে আসছে এই ট্রাইব্যুনালের বিচার কত দূরে গিয়েছে, পলাতক অফিসারদের ফেরানোর চেষ্টা হচ্ছে কিনা, এবং গুমের শিকার পরিবারগুলো আজ কেমন আছেন। পরের ভিডিও মিস করলে সবচেয়ে বড় তথ্যটাই মিস করবেন। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, নোটিফিকেশন অন রাখুন, এখনই লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এটাই জীবনের কথা। আমরা তথ্য দিতে ভুলি না, জীবনের কথা বলি।